টিউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা, যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ, যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার কোনো সহায়তার। তাই মানে বইয়ের আর কোনো মানে নেই। টিউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে। হ্যালো স্টুডেন্টস, টিউটোপিয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের জিওগ্রাফি মেন্টর কাম দিদি সুস্মিতা ম্যাম থাকছি তোমাদের সাথে এই পুরো আলোচনা পর্বে। কিন্তু আজকে আমরা নতুন একটা অধ্যায় নতুন ক্লাসের সাথে শুরু করছি, যেটা হলো ক্লাস 9-এর আমরা প্রথম অধ্যায় অর্থাৎ গ্রহরূপে পৃথিবীর সমস্ত রকম প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। কিন্তু এই প্রশ্নোত্তর পর্ব আলোচনা শুরু করার আগে তোমাদের আশা করি এই গ্রহরূপে পৃথিবী কেউ হয়তো তোমরা চ্যাপ্টারটা বাড়িতে পড়ে নিয়েছো, হয়তো স্কুলেও পড়ানো হয়েছে, মানে কনসেপ্টটা আশা করছি সকলের প্রায় ক্লিয়ার আছে। আমি তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট করব, সকলে এই চ্যাপ্টারটা সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার করে তবেই কিন্তু আমার আজকের এই ভিডিওটাকে দেখবে। মানে এই কোয়েশ্চেন অ্যান্সার যে নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব, তোমরা তারপরেই দেখবে। তার কারণ কি? তার কারণ শুধু একটাই, এই যে আমি তোমাদের সাথে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব, যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে তোমরা তার উত্তর দিতে পারবে না, মানে ব্যাপারটা একটু ধোঁয়াশা থেকে যাবে। তাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, এই গ্রহরূপে পৃথিবী এই চ্যাপ্টারটা তোমরা কনসেপ্ট ক্লিয়ার করে ভালো করে বই পড়ে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে তবেই কিন্তু তোমরা আজকের এই ভিডিওটাকে দেখবে। আশা করি তাই দেখছো। কিন্তু যাদের যাদের কনসেপ্ট ক্লিয়ার হয়নি বা একটু মনে হচ্ছে একটু ভালোভাবে কনসেপ্টটা ক্লিয়ার করার প্রয়োজন, তারা দেরি না করে টিউটোপিয়া লার্নিং অ্যাপের ভিডিওগুলো ভালো করে দেখে নিতে পারো। সেখানে চ্যাপ্টার ওয়াইজ খুব সুন্দরভাবে ডিভিশন করে অ্যানিমেশনের মাধ্যমে নোটসের মাধ্যমে তোমাদের খুব ভালোভাবে বোঝানো হয়েছে কিভাবে এই চ্যাপ্টারটাকে পড়লে তোমাদের কাছে কনসেপ্ট পুরো ক্লিয়ার থাকবে। তাহলে আর দেরি কেন, টিউটোপিয়া লার্নিং অ্যাপের ভিডিওগুলো ঝটপট করে দেখে নাও। এইবারে তোমাদের বলি যে এই যে চ্যাপ্টার সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার কথা তো বললাম, কিন্তু তার আগে আমাদের এটা জেনে নিতে হবে এই গ্রহরূপে পৃথিবী সম্পর্কে আমি যেই কোয়েশ্চেন অ্যান্সারগুলো তোমাদের সাথে আলোচনা করব, প্রথমে আমাদের জানা দরকার এই চ্যাপ্টার থেকে আমাদের কত মার্কসের কোয়েশ্চেন আসে, মানে কি কি মার্কসের কেমন ধরনের কোয়েশ্চেন আসে। যদি সেই ধরনটা তোমরা জেনে নিতে পারো তাহলে দেখবে তোমাদের বুঝতে, পড়তে আর শুনতে দুটোই সুবিধা হবে। তাহলে চলো আগে দেখে নিই এই চ্যাপ্টার থেকে আমাদের কি কি মার্কসের কোয়েশ্চেন আসে। প্রথমেই দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী আসে, যার প্রশ্নমান থাকে 1 মার্কসে, মানে আমরা যেগুলোকে বলি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, মানে টিক মার্ক যেগুলো দিতে হয় 1 মার্কসের আসে। নেক্সট অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী, প্রশ্নমান থাকে 1 মার্কস, মানে এসএকিউ আমরা যেটাকে বলে থাকি শর্ট অ্যান্সার কোয়েশ্চেন। সংক্ষিপ্ত প্রশ্নাবলী 2 মার্কসের, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন 3 মার্কসের এবং দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন 5 মার্কসের। তাহলে এই চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের 1 মার্কস, 2 মার্কস, 3 মার্কস আর 5 মার্কস প্রত্যেকটা মার্কসের কিন্তু কম বেশি প্রায় প্রশ্ন প্রায়শই এসে থাকে। তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের ক্লাস 9-এর প্রথম চ্যাপ্টার হওয়ার সত্ত্বেও খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, তাই খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে। আর তার জন্য চিন্তা কিসের, আমি তো থাকছি তোমাদের সাথে এই পুরো আলোচনা পর্বে। এই অধ্যায় থেকে আমাদের এই ধরনের যা যা প্রশ্ন আসতে পারে আমি তোমাদের সাথে সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের এই আলোচনা পর্বে। এরপরে কি মনে হচ্ছে, তোমাদের কি আর সহায়িকাটা খুলে দেখতে হবে? মনে হবে যে না একটু প্রশ্ন বিচিত্র বা সহায়িকা সমস্ত কিছু একটু খুলে দেখি, মানে বই খুলে দেখি? মনে হবে না নিশ্চয়ই। তাহলে আমরা কি বলতে পারি, সহায়িকার আর কোনো সহায়তার প্রয়োজন পড়লো না, আর মানে বইয়ের কোনো মানে রইল না। আজকের এই ভিডিওটা তোমাদের সাজেশনের জন্য বা তোমাদের পড়াশোনার জন্য একদম এনাফ। তোমাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য এই ভিডিওর কোনো কিন্তু বিকল্প হবে না। আর আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি এর বাইরে এই চ্যাপ্টার থেকে আর কোনো প্রশ্ন তোমাদের আসবে না। তাহলে চিন্তা কিসের, চটপট করে এই ভিডিওটা আমার সাথে দেখতে থাকো, কেমন? আর তোমাদের এবার মনে হচ্ছে যে ম্যাম এত কিছু তো নিয়ে তুমি আলোচনা করবে বা আপনি আলোচনা করবেন, আমাদের তো গুলিয়ে যাবে, কোথা থেকে আমি সত্য মিথ্যা খুঁজবো আর কোথা থেকে আমি 5 মার্কসের কোয়েশ্চেন খুঁজবো। তারও দেরি না করে বা তারও সুবিধার জন্য নিচে যে টাইম লাইনটা দেখতে পাচ্ছ সেই টাইম লাইনে দেখবে ডিভিশন করে দেওয়া রয়েছে 1 মার্কস, 2 মার্কস, 5 মার্কস, 3 মার্কস। সেইখান থেকে তোমরা খুব ইজিলি কিন্তু এটা
খুঁজে বার করতে পারবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আমাদের গ্রহরূপে পৃথিবী এই চ্যাপ্টারটি। কেমন? প্রথমেই আমরা আলোচনা করব এই বহু বিকল্প ভিত্তিক উত্তরধর্মী প্রশ্ন, যার প্রশ্নমান থাকবে 1 মার্কস। চলো প্রথম প্রশ্নটা দেখে নিই। পৃথিবীর প্রকৃত আকৃতি, অপশনগুলো দেখে নিই। গোলাকার, সমতল, অভিগত গোলাকার এবং আয়তাকার। মানে আমাদের পৃথিবীর প্রকৃত আকৃতি কি? যারা যারা আমার উত্তর দিতে পারবে প্রশ্নের, অবশ্যই তোমাদের জন্য কমেন্ট সেকশন ওপেন আছে। তোমরা কোয়েশ্চেন মার্কসটা মেনশন করে কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাকো। ঝটপট করে কমেন্ট করো, দেরি করো না কিন্তু। আমি দেখবো কে আগে কে পরে, একটা কম্পিটিশন হয়ে যাক, কে আগে উত্তর দিতে পারছো আর কে পরে উত্তর দিতে পারছো। চলো, পৃথিবীর প্রকৃত আকৃতি তাহলে কি? আমরা সকলেই জানি পৃথিবীর প্রকৃত আকৃতি হলো অপশন সি, অভিগত গোলাকার। কেমন? চলো পরের প্রশ্নে চলে যাই। পৃথিবীর নিরক্ষীয় ব্যাসের দৈর্ঘ্য কত? নিরক্ষীয় ব্যাসের দৈর্ঘ্য বলেছে, মাথায় রেখো কিন্তু। অপশনগুলো দেখো, 12,712 কিলোমিটার, 12,745 কিলোমিটার, 12,500 কিলোমিটার এবং 12,757 কিলোমিটার। তাহলে অ্যান্সারটা কি হবে? আমাদের পৃথিবীর নিরক্ষীয় ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 12,757 কিলোমিটার। এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। কেমন? অপশন ডি হলো রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। পৃথিবী গোল, পৃথিবী যে গোল শেপের, এই কথাটা প্রথম কে বলেন? অপশনগুলো দেখে নাও। পিথাগোরাস, প্লেটো, অ্যারিস্টটল এবং স্ট্রাবো। কে প্রথম বলেন আমাদের পৃথিবী গোলাকার? তুমি আমি নিশ্চয়ই বলিনি, আমরা অনেক পরে জন্মগ্রহণ করেছি। তো কে বলেছিলেন এই অপশনগুলোর মধ্যে? পিথাগোরাস বলেছিলেন পৃথিবীর শেপটা গোল, রাউন্ডেড। কেমন? চলো পরের প্রশ্নে যাই। পৃথিবীর মেরু ব্যাসের দৈর্ঘ্য কত? আমরা আগেরটা জানলাম নিরক্ষীয় ব্যাসের দৈর্ঘ্য, এখানে জানতে চেয়েছে মেরু ব্যাসের দৈর্ঘ্য। চলো, 12,700 কিলোমিটার, 12,714 কিলোমিটার, 12,720 কিলোমিটার এবং 12,750 কিলোমিটার। তাহলে আমাদের পৃথিবীর মেরু ব্যাসের দৈর্ঘ্য কত? আমাদের পৃথিবীর মেরু ব্যাসের দৈর্ঘ্য হলো 12,714 কিলোমিটার। এই দুটো নাম্বার কিন্তু তোমাদের একটু মনে রাখতেই হবে। আর তার জন্য কি করতে হবে? এই যে আমি বলছি, বলার সাথে সাথে কিন্তু লিখতেও হবে তোমাদের সাথে, বুঝলে? আর ক্লাস 9 মানে কিন্তু ক্লাস 10 মানে মাধ্যমিকের গণ্ডি একেবারে এসেই গেছে। মাধ্যমিক পরীক্ষা একদম মনে হচ্ছে না দরজায় করা নাচ্ছে, বাড়িতে সবাই বলছে ভালো করে পড়, ভালো রেজাল্ট করতে হবে, কিন্তু প্রথম জীবনের বড় পরীক্ষা, তাই তো? তাই তার জন্য একটু তো ভালো করে পড়তে হবে, তাই না? চলো, তাহলে আমাদের পৃথিবীর মেরু ব্যাসের দৈর্ঘ্য 12,714 কিলোমিটার। কেমন? চলো পরের প্রশ্নে যাই। পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য, তোমরা একটু পার্থক্যটা ক্যালকুলেট করে নাও তো। ওখানে কত বলেছিলাম আর এখানে কত বললাম? অপশনগুলো দেখো, 40 কিলোমিটার, 41 কিলোমিটার, 42 কিলোমিটার এবং 43 কিলোমিটার। কমেন্ট সেকশন তো তোমাদের জন্য ওপেনই আছে। দেখো তো মেরু ব্যাসের দৈর্ঘ্য এবং নিরক্ষীয় ব্যাসের দৈর্ঘ্যর মধ্যে কি পার্থক্যটা রইল। চলো, পার্থক্যটা কি তোমাদের জন্য উত্তরটা রেখে দেবো? তোমরা দেবে নাকি আমি অলরেডি টিকটা দিয়ে দেবো? তোমরাও কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করতে থাকো, আমি ততক্ষণ এখানে রাইট অ্যান্সারটা বলে দিই। চলো, পৃথিবীর নিরক্ষীয় এবং মেরু ব্যাসের মধ্যে পার্থক্য হলো 43 কিলোমিটার, মানে 43 কিলোমিটার হলো নিরক্ষীয় এবং মেরু ব্যাসের মধ্যে ডিফারেন্স। কেমন? চলো পরের প্রশ্নে যাই। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি হয় কোথায়? নিরক্ষীয় প্রদেশে, মেরু প্রদেশে, সমুদ্রতলে এবং পর্বত চূড়ায়। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি সব থেকে বেশি হয় মেরু প্রদেশে। অপশন বি হলো রাইট অ্যান্সার। কেমন? চলো পরের প্রশ্নে যাই। বেডফোর্ড খালের পরীক্ষা করেন ওয়ালেস, টরিসেলি, গ্যালিলিও এবং ফুকো। বেডফোর্ড খালের পরীক্ষা কে করেছিলেন? করেছিলেন ওয়ালেস। অপশন এ হলো এখানে সঠিক উত্তর। কেমন? চলো পরের প্রশ্নে যাই। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে প্রথম বলেন কে? পিথাগোরাস, কোপার্নিকাস, আর্যভট্ট এবং বরাহমিহির। পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরছে এই তত্ত্বটা আমাদের প্রথম বলেন
কোপার্নিকাস। অপশন বি হলো এখানে রাইট অ্যান্সার। মনে হচ্ছে না যে ম্যাম এখানে কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা হচ্ছে, কেন এই চ্যাপ্টার সম্পর্কে আলোচনা হচ্ছে না? সেই চ্যাপ্টার সম্পর্কেও আলোচনা হবে, তার জন্য তোমাদের জয়েন করতে হবে টিউটোপিয়া লাইভ ক্লাসে। সেখানে তোমরা সরাসরি আমার সাথে কিন্তু কথা বলতে পারবে, আর সমস্ত রকম কনসেপ্ট নিয়ে আমাদের সাথে আলোচনা হবে। সেখানে সরাসরি আমরা প্রশ্নোত্তর নিয়ে যেমন আলোচনা করব, কনসেপ্ট নিয়ে যেমন আলোচনা করব, তেমন পার্ট চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে বোঝানোর দায়িত্ব কিন্তু আমার। কেমন? চলো পরের প্রশ্নে যাই। জ্যামিতিক পদ্ধতিতে পৃথিবীর প্রথম পরিধি নির্ণয় করেন নিউটন, কোপার্নিকাস, বরাহমিহির এবং এরাটোস্থেনিস। কে প্রথম জ্যামিতিক পদ্ধতিতে পৃথিবীর যে প্রথম পরিধি নির্ণয় করেন? উত্তরটা কি হবে? উত্তরটা হবে এরাটোস্থেনিস। অপশন ডি হলো এখানে সঠিক উত্তর। কেমন? চলো পরের প্রশ্নে যাই। ইউরেনাস আবর্তন করে কোন দিক থেকে কোন দিকে? পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, ও দক্ষিণ থেকে উত্তর এবং উত্তর থেকে দক্ষিণ। ইউরেনাস আবর্তন করে দক্ষিণ থেকে উত্তর দিকে, মানে উল্টো দিকে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্নও বলতে পারি আমরা, আবার একটা আননোন কোয়েশ্চেনও বলতে পারি। কেমন? চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। ইউরেনাসের যমজ গ্রহের নাম কি? পৃথিবী, বৃহস্পতি, শনি এবং নেপচুন। আমরা সকলেই জানি নেপচুনকে বলা হয় ইউরেনাসের একটা যমজ গ্রহ। কেমন? অপশন ডি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেনে যাই। কোনটি বামন গ্রহ নয় বলেছে? অপশনগুলো দেখো, প্লুটো, সেরেস, বুধ এবং হাউমিয়া। বামন গ্রহ নয় বলেছে, এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি। বুধ বামন গ্রহের মধ্যে কিন্তু পড়ছে না। যেমন এখানে আমরা জেনে নিলাম যে বুধ বামন গ্রহের মধ্যে পড়ছে না, আবার বামন গ্রহের মধ্যে কোন গ্রহগুলো পড়ছে সেগুলো কিন্তু আমরা জেনে নিলাম। প্লুটো, সেরেস, হাউমেয়া এগুলো কিন্তু বামন গ্রহের মধ্যে পড়ছে। কেমন? চলো পরের প্রশ্নে যাই। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হলো, এটা কি বলতে হবে? তোমরা অলরেডি আশা করি কমেন্ট সেকশনে কমেন্ট করতে শুরু করে দিয়েছো। কমেন্ট করো তো। কোয়েশ্চেন নাম্বার 13, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি? বৃহস্পতি, পৃথিবী, শনি না ইউরেনাস? আমরা সকলেই জানি সৌরজগতের সব থেকে বড় গ্রহ হলো বৃহস্পতি। অপশন এ হলো এখানে রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্নে যাই। পৃথিবীর আকৃতি অভিগত গোলক হওয়ার কারণ? আমাদের পৃথিবীর আকৃতি আমরা প্রথম প্রশ্নেই পড়লাম যে পৃথিবীর শেপ অভিগত গোলাকার। তার কারণ কি? তার কারণ কি অপশনগুলো দিয়েছে, মহাজাগতিক বল, অভিকর্ষ বল, অপকেন্দ্র বল এবং অভিকেন্দ্র বল। এখানে রাইট অ্যান্সার হলো অভিকর্ষজ বল থাকার জন্য পৃথিবী অভিগত গোলকাকার। কেমন? চলো পরের প্রশ্নে চলে যাই। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত? অপশনগুলো দেখো, 15 কোটি কিলোমিটার, 15 কোটি 20 লক্ষ কিলোমিটার, 14 কোটি 95 লক্ষ কিলোমিটার এবং 14 কোটি 70 লক্ষ কিলোমিটার। এখানে রাইট অ্যান্সার হবে পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব হলো অপশন সি, 14 কোটি 95 লক্ষ কিলোমিটার। কেমন? চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। সূর্য থেকে দূরত্ব অনুসারে সৌরজগতের তৃতীয় গ্রহটির নাম কি? সূর্য থেকে ডিস্টেন্সের উপর মেনটেন করে সৌরজগতের 3 নাম্বার গ্রহ কি আছে? শুক্র, বৃহস্পতি, পৃথিবী এবং বুধ। এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি, পৃথিবী। সূর্য থেকে দূরত্বের উপর ভিত্তি করে 3 নাম্বারে আছে আমাদের পৃথিবী। কেমন? চলো পরের প্রশ্নে যাই। পৃথিবীর ওজন পরিমাপ করেন কে? অ্যারিস্টটল, ক্যাভেন্ডিশ, গ্যালিলিও এবং টরিসেলি। আমাদের পৃথিবীর ওজন পরিমাপ করেন ক্যাভেন্ডিশ। অপশন বি হলো এখানে রাইট অ্যান্সার। কেমন? চলো পরের প্রশ্নে যাই। কোন গ্রহের আবর্তনের সময় পরিক্রমণের সময় অপেক্ষা বেশি? কোন গ্রহের আবর্তনের থেকে পরিক্রমণ যে করে তার সময়টা বেশি? অপশনগুলো দেখো, বুধ, শুক্র, পৃথিবী এবং বৃহস্পতি। এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি, শুক্র। ওকে, চলো পরের প্রশ্নে যাই। কিসের আধিক্য থাকায় ইউরেনাস গ্রহটির রং সবুজ? আমাদের ইউরেনাস কিন্তু একটু সবুজাভ দেখতে হয়, কিন্তু কিসের পরিমাণ বেশি থাকার জন্য এই সবুজাভ রঙের দেখতে হয়? ক্লোরিন, সোডিয়াম, মিথেন এবং নাইট্রোজেন।
মিথেনের পরিমাণ বেশি থাকার জন্য ইউরেনাসকে সবুজাভ দেখতে লাগে। কেমন? চলো নেক্সট কোয়েশ্চেন। পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? 1200 কিলোমিটার, 4800 কিলোমিটার, 6300 কিলোমিটার বা 6371 কিলোমিটার। এখানে পৃথিবীর গড় ব্যাসার্ধ হলো 6371 কিলোমিটার। এই যে আমি তোমাদের সাথে এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করছি, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি, তোমাদেরকে আগে থেকেই বলে দিই এই কোয়েশ্চেনগুলো যে তোমাদের মাল্টিপল চয়েসেই আসবে সবসময় তা কিন্তু নয়। এই কোয়েশ্চেনগুলো ঘুরিয়ে তোমাদের শূন্যস্থান পূরণে আসতে পারে, এসএকিউতে আসতে পারে, সত্য মিথ্যায় আসতে পারে, মানে কোয়েশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আসতে পারে। আবার শূন্যস্থান পূরণে আমি যে কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আবার মাল্টিপল চয়েসে আসতে পারে, আবার সেগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আসতে পারে। তাই এরকম কিন্তু ভ্যারিয়েশন থাকবেই। কেমন? চলো পরের প্রশ্নে যাই। যে অভিযাত্রী সমুদ্রপথে পৃথিবী ঘুরে পৃথিবীর গোলাকার আকৃতির প্রমাণ দেন তার নাম কি? আমেরিগো ভেসপুচি, ক্রিস্টোফার কলম্বাস, ফার্দিনান্দ ম্যাজেলান এবং ভাস্কো দা গামা। এখানে কোন অভিযাত্রীর কথা বলেছে? এখানে অভিযাত্রী হলো অপশন সি ফার্দিনান্দ ম্যাজেলান। সমুদ্রপথে পৃথিবীকে ঘুরে গোলাকার আকৃতির একটা পরিচয় দেন, যে পৃথিবীর আকৃতি গোল, মানে তিনি যেখান থেকে শুরু করেছিলেন আবার রাউন্ড খেয়ে ঘুরে সেখানে এসেই সমাপ্ত হয়েছিল। কেমন? চলো পরের প্রশ্নে চলে যাই। ভারতের মহাকাশ গবেষণা বিষয়ক সংস্থার নাম কি? নাসা, আইএইউ, ইনস্যাট এবং ইসরো। ইসরো হলো আমাদের ভারতের মহাকাশ গবেষণা বিষয়ক একটা সংস্থার নাম। ঠিক আছে? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। চলো, বেডফোর্ড লেভেলের পরীক্ষা করা হয় কত সালে? 1870, 1875, 1880 এবং 1885। এখানে সঠিক উত্তর হলো 1870 সালে বেডফোর্ড লেভেলের পরীক্ষা করা হয়। কেমন? পরের প্রশ্নে যাই। বৃহস্পতির উপগ্রহের সংখ্যা কটি? 13, 28, 57, 67। আমরা সকলেই জানি বৃহস্পতির উপগ্রহের সংখ্যা হলো 67টি, মানে 67। নেক্সট কোয়েশ্চেন। ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় দিগন্ত রেখার বিস্তৃতি তত কমে বাড়ে একই থাকে? কোনোটিই নয়। দিগন্ত রেখার বিস্তৃতি কিন্তু তত কমতে থাকে, না বাড়তে থাকে? বাড়তে থাকে। রাইট, অপশন বি হলো রাইট অ্যান্সার। ভূপৃষ্ঠ থেকে আমরা যত উপরের দিকে যাব দিগন্ত রেখার বিস্তৃতি কিন্তু তত বাড়তে থাকবে। কেমন? নেক্সট কোয়েশ্চেন। নিরক্ষরেখাতে মেরু নক্ষত্রের উন্নতি কোণ কত থাকে? 0 ডিগ্রি, 15 ডিগ্রি, 16 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এখানে রাইট অ্যান্সার কি হবে? 0 ডিগ্রি। নিরক্ষরেখাতে মেরু নক্ষত্রের উন্নতি কোণ থাকে একদম 0 ডিগ্রি। নেক্সট কোয়েশ্চেন। পৃথিবী পৃষ্ঠের যে অক্ষাংশে কোনো বস্তুর ওজন সব থেকে বেশি হয় তা হলো 0 ডিগ্রি, 15 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এখানে পৃথিবী পৃষ্ঠে অক্ষাংশের কোনো বস্তুর ওজন যে কোণে বেশি হয় তা হলো 90 ডিগ্রি কোণে। অপশন ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর ছায়াকে যেমন দেখায়, মানে চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর উপর যে চাঁদের ছায়া পড়ে সেটা কেমন দেখতে লাগে? লম্বাকার, সরল এবং বৃত্তাকার এবং চ্যাপ্টা। চাঁদের যে ছায়া পড়ে সেটা হয় বৃত্তাকার, মানে গোলাকার দেখতে লাগে। অপশন সি হলো এখানে রাইট অ্যান্সার। কেমন? চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নীল গ্রহ কাকে বলে? এটা আমরা সকলেই জানি। এর উত্তরটা কিন্তু আমি বলবো না, এর উত্তরটা তোমরাই দেবে আমাকে কমেন্ট সেকশনে, যে নীল গ্রহ বা ব্লু প্ল্যানেট কাকে বলা হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাই। একটি বামন গ্রহ হলো, একটা বামন গ্রহের উদাহরণ জানতে চেয়েছে। মঙ্গল, নেপচুন, প্লুটো এবং বুধ। আমরা সকলেই জানি বামন গ্রহ হলো অপশন সি প্লুটো। ওকে, চলো পরের প্রশ্ন। শনির একটি উপগ্রহের নাম হোমিয়া, টাইটান, ফোবস, চাঁদ। শনির একটা উপগ্রহের নাম কি? টাইটান। অপশন বি হলো এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। সৌরজগতের মোট কুলীন গ্রহের সংখ্যা কতগুলো? সৌরজগতে মোট কুলীন গ্রহের সংখ্যা কত? অপশন 7, 8, 9, 10, মানে পরপর দিয়ে দিচ্ছে, কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে অপশন 8, মানে অপশন বি হলো এখানে
রাইট অ্যান্সার। সৌরজগতের মোট কুলীন গ্রহের সংখ্যা হচ্ছে 8টা। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাই। পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের জন্য জিপিএস এর মাধ্যমে মহাকাশে ইউএসএ পরিচালিত উপগ্রহ স্থাপন করা হয়েছে কতগুলো? 23টি, 24টি, 25টি এবং 26টি। উত্তর হবে 24টি উপগ্রহ স্থাপন করা হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাই। পৃথিবীর অভিগত গোলকাকৃতির প্রমাণের জন্য কেইন দ্বীপে পরীক্ষা করেন কে? জ্যা রিচার, টলেমি, স্ট্র্যাবো এবং ওয়ালেস। জ্যা রিচার এই পরীক্ষা করেছিলেন কোথায়? কেইন দ্বীপে, যে পৃথিবীর আকৃতি কিন্তু অভিগত গোলাকার, সম্পূর্ণ গোলাকার কিন্তু নয়। কেমন? চলো পরের প্রশ্নে যাই। সৌরজগতের বৃহত্তম গ্রহাণুপুঞ্জের নাম কি? সেরেস, ইরিস, হাউমেয়া, মাকেমাকে। সৌরজগতের গ্রহাণুপুঞ্জের নাম হলো অপশন এ সেরেস, মানে যেগুলো ছোট ছোট অনেকগুলো গ্রহ নিয়ে গঠন হয়, গ্রহাণুপুঞ্জ এরকম দেখতে লাগে। কেমন? চলো পরের প্রশ্নে চলে যাই। সৌরজগতের বর্তমানে বামন গ্রহের সংখ্যা কয়টি? 2টি, 3টি, 4টি, 5টি। এখানে সঠিক উত্তর হবে সৌরজগতে বামন গ্রহের সংখ্যা হলো অপশন ডি 5টি। চলো পরের প্রশ্নে চলে যাই। জিপিএস এর মাধ্যমে কোন বিষয়টি জানা যায় না? অক্ষাংশ আমরা জানতে পারি, দ্রাঘিমাও জানতে পারি, মানে ল্যাটিটিউড, লংগিটিউড, তার হাইট জানতে পারি, জানতে পারি না শুধু বায়ুমণ্ডলের গঠন সম্পর্কে জিপিএস এর মাধ্যমে। তাহলে দেখো, এই গ্রহরূপে পৃথিবী থেকে আমাদের কি কি এমসিকিউ কোয়েশ্চেন আসতে পারে, মানে মাল্টিপল চয়েসের কোয়েশ্চেন আসতে পারে, আমরা কিন্তু আলোচনা করে নিলাম। এবারে চলো আমরা কি আলোচনা করব, যে এই অধ্যায় থেকে আমাদের কি কি শূন্যস্থান পূরণ বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে, যার প্রশ্নমান থাকবে 1 মার্কস। চলো প্রথম প্রশ্নটা দেখে নি কি আছে। আকাশ যখন ভূপৃষ্ঠের সঙ্গে মেশে তখন তাকে কি বলা হয়? এক্ষুনি আমরা তাকে বললাম দিগন্ত রেখা বলা হয়, তাই তো? অ্যান্সার কি হবে? দিগন্ত রেখা। চলো পরের প্রশ্ন দেখে নি কি আছে। চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর ড্যাশ ছায়া পড়ে। চাঁদের উপর কিসের ছায়া পড়ে চন্দ্রগ্রহণের সময়? পৃথিবীর ছায়া পড়ে। চলো উত্তর কি হবে? পৃথিবী। চলো পরের প্রশ্নে যাই। মেরু অঞ্চলের তুলনায় নিরক্ষীয় অঞ্চলে বস্তুর ওজন কি হয়? কম হয়। মেরু অঞ্চলের থেকে নিরক্ষীয় অঞ্চলে বস্তুর ওজন হয় হালকা, মানে কম। পরের প্রশ্নে যাই। নেপচুনের একবার পরিক্রমণের সময় কত? নেপচুন কিন্তু একবার পরিক্রমণ করতে সময় নেয় 165 বছর। উত্তর হবে 165 বছর। নেক্সট কোয়েশ্চেন। গ্যানিমিড ড্যাশ গ্রহের উপগ্রহ। বৃহস্পতির উপগ্রহের নাম হলো গ্যানিমিড, বৃহস্পতি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। ড্যাশ হলো সৌরজগতের উষ্ণতম গ্রহ। শুক্র হলো আমাদের সৌরজগতের সবথেকে উষ্ণতম একটা গ্রহের নাম। উত্তর কি হবে? শুক্র। নেক্সট প্রশ্নে যাই। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহের নাম হলো শনি। আমাদের সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হলো শনি এবং প্রথম গ্রহ হলো বৃহত্তম বৃহস্পতি। কেমন? চলো উত্তর কি হবে? শনি। পরের প্রশ্নে চলে যাই। ড্যাশ গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি সব থেকে বেশি বলেছে। কোন গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি সব থেকে বেশি? আমাদের বৃহস্পতির মাধ্যাকর্ষণ শক্তি কিন্তু সব থেকে বেশি। উত্তর কি হবে? বৃহস্পতি। ওকে, পরের প্রশ্নে যাই। পৃথিবীর নিম্নতম স্থানটি ড্যাশ মহাসাগরে অবস্থিত। আমাদের পৃথিবীর যে নিম্নতম, লোয়েস্ট যে প্লেস, সেটা অবস্থিত প্রশান্ত মহাসাগরে, প্যাসিফিক ওশিয়ানে।
পরের প্রশ্নে চলে যাই। সৌরজগতের শীতলতম কুলীন গ্রহটি নেপচুন। আমাদের সৌরজগতের শীতলতম কুলীন গ্রহের নাম হলো নেপচুন। আর বামন গ্রহের নাম হলো প্লুটো। নেক্সট কোয়েশ্চেন, ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? আমাদের বেঙ্গালুরুতে, মানে বেঙ্গালুরুতে আমাদের ইসরোর সদর দপ্তর অবস্থিত, বেঙ্গালুরু। পরের প্রশ্নে যাই। সৌরজগতের ড্যাশ গ্রহের ঘনত্ব সবচেয়ে কম? শনির গ্রহের ঘনত্ব কিন্তু সব থেকে কম আমাদের সৌরজগতের মধ্যে, শনি। পরের প্রশ্নে যাই। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের অপেক্ষা বেশি। ওকে, কারণটা হচ্ছে বলছি, চলো। আমরা কি বললাম? আমাদের পৃথিবী হচ্ছে অবিগত গোলাকার, তাই তো, ওভাল শেপের। কিসের কারণে পড়েছি? অভিকর্ষজ বলের কারণে। তাহলে এই নিরক্ষীয় ব্যাসটা বেশি হবে নাকি আমাদের মেরু ব্যাস বেশি হবে? যথারীতিভাবে কিন্তু আমাদের এই নিরক্ষীয় ব্যাস পৃথিবীর মধ্যে বেশি হয়। কেমন? তাহলে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের অপেক্ষা বেশি হয়। কেমন? চলো পরের প্রশ্নে যাই। পৃথিবী একটি ড্যাশ গোলক, অভিগত গোলক বা অভিগত গোলাকার আমরা কিন্তু জানি, অভিগত গোলক। পরের প্রশ্নে যাই। সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কি? বুধ হলো সূর্যের সব থেকে কাছের গ্রহ আমাদের সৌরজগতে। পরের প্রশ্ন, মহাকাশ থেকে পৃথিবীকে কি রঙের দেখায়? মহাকাশ থেকে আমাদের পৃথিবী দেখায় নীল রঙের, তার জন্য আমরা কিন্তু ব্লু প্ল্যানেট বলে থাকি বা নীল গ্রহ বলে থাকি। পরের প্রশ্নে যাই। সূর্য ও তার চারিদিকে ঘূর্ণায়মান জ্যোতিষ্কদের একত্রে ড্যাশ বলা হয়? একত্রে বলা হয় আমাদের সৌরজগৎ। কেমন? উত্তর হবে সৌরজগৎ। নেক্সট কোয়েশ্চেন, পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো কি? আমাদের পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ। পরের প্রশ্নে যাই। পৃথিবীর যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে তাকে কি বলা হয়? কক্ষপথ। পৃথিবীর নিজস্ব কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে থাকে, তাকে বলা হয় কক্ষপথ। নেক্সট কোয়েশ্চেন, সূর্য পৃথিবীর আয়তনের কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড় সূর্য পৃথিবীর আয়তনে। নেক্সট কোয়েশ্চেন, সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ ড্যাশ? আমাদের সৌরজগতের উজ্জ্বলতম গ্রহের নাম হলো শুক্র। নেক্সট কোয়েশ্চেন, ইউরেনাস ড্যাশ গ্যাসে পূর্ণ? আমরা পড়লাম ইউরেনাস মিথেন গ্যাসে পূর্ণ হওয়ার জন্য ইউরেনাসকে দেখতে কিন্তু সবুজাভ দেখতে লাগে, মিথেন গ্যাস। পরের প্রশ্নে যাই। ডাইমস ড্যাশ গ্রহের উপগ্রহ? মঙ্গল গ্রহের উপগ্রহ হলো ডাইমস। কেমন? পরের প্রশ্নে যাই। পৃথিবীর আকার গোল বলেই দিগন্ত রেখা গোলাকার হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, সীমাহীন আকাশের অসংখ্য উজ্জ্বল আলোক বিন্দুকে ড্যাশ বলে? জ্যোতিষ্ক বলা হয়। আমাদের সীমাহীন আকাশে যে উজ্জ্বল আমরা আলোক বিন্দু দেখতে পাই তাদের সকলকে বলা হয় জ্যোতিষ্ক। পরের প্রশ্নে যাই। অবস্থান নির্ণয়ের সর্বাধুনিক প্রযুক্তিকে আমরা কি বলে থাকি? জিপিএস, গ্লোবাল প্রসেসিং সিস্টেম, জিপিএস। তাহলে দেখো এই গ্রহরূপে পৃথিবী চ্যাপ্টার থেকে আমাদের কি কি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আসতে পারে, যেমন আমরা আলোচনা করলাম। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ কি কি আসতে পারে আমরা আলোচনা কিন্তু করে নিলাম। এবারে তাহলে কি পড়ে রইল? এইবারে আমরা আলোচনা করব এই অধ্যায় থেকে আমাদের কি কি সত্য মিথ্যা কোয়েশ্চেন আসতে পারে, মানে ট্রু ফলস আসতে পারে। তাহলে চলো দেরি না করে এক এক করে সত্য মিথ্যা অর্থাৎ 1 মার্কসের কোয়েশ্চেন আমরা আলোচনা করে নিই। তাহলে প্রথম প্রশ্নটা আমাদের কি আছে?
পৃথিবীর সব জায়গাতেই একই সময় সূর্যোদয় এবং সূর্যাস্ত হয়, তাই কি? পৃথিবীর সব জায়গায় কি একই সময় সূর্যোদয় আর সূর্যাস্ত হয়? একদমই না, এই স্টেটমেন্টটা কিন্তু মিথ্যা স্টেটমেন্ট। নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। পৃথিবীর নিরক্ষীয় প্রদেশ কিছুটা চ্যাপ্টা, তাই কি? পৃথিবীর নিরক্ষীয় প্রদেশ কি চ্যাপ্টা প্রকৃতির? একদমই না, এটাও একটা মিথ্যা স্টেটমেন্ট। 2006 সালে প্লুটো বামন গ্রহ আখ্যা পায়। একদমই তাই, প্লুটো 2006 সালে বামন গ্রহ হিসেবে স্বীকৃতি পায় বা আখ্যা পায় আমরা বলতে পারি। পরের প্রশ্নটা কি আছে দেখে নিই। সূর্যের নিকটতম গ্রহ হলো শুক্র। শুক্রকে বলছে সূর্যের নিকটতম গ্রহ, তাই কি বললাম? একদমই না, এটা হলো একটা মিথ্যা স্টেটমেন্ট। সূর্যের নিকটতম গ্রহের নাম কিন্তু শুক্র নয়। পরের প্রশ্নটা দেখে নিই। সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, তাই কি? হ্যাঁ, একদমই সত্য স্টেটমেন্ট। সূর্য পৃথিবীর থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়। এই কোয়েশ্চেনটা কিন্তু মাল্টিপল চয়েসেও আসতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসেও আসতে পারে, আবার এখানে যেমন সত্য মিথ্যা এসছে সেরকমও আসতে পারে। কেমন? চলো পরের প্রশ্নটা দেখে নিই। দিগন্ত রেখা একটি বিশাল সরল রেখা, তাই কি? না, দিগন্ত রেখা কিন্তু আমরা সরল রেখা পড়িনি, এটা হলো একটা মিথ্যা স্টেটমেন্ট। নেক্সট কোয়েশ্চেন দেখি কি আছে। গোলাকার বস্তুর ছায়া ও গোলাকার হয়। গোলাকার বস্তুর ছায়া কিন্তু কখনো গোলাকার হতে পারে না, তাই এটা একটা মিথ্যা স্টেটমেন্ট। নেক্সট কোয়েশ্চেন। শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে। একদমই তাই, শুক্র পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করে, সত্য স্টেটমেন্ট। নেক্সট কোয়েশ্চেন। শুক্র গ্রহটি পৃথিবীর যমজ গ্রহ নামে পরিচিত। শুক্র গ্রহটি পৃথিবীর একটা যমজ গ্রহ নামে পরিচিত, এটাও একটা সত্য স্টেটমেন্ট। পরের প্রশ্ন। পৃথিবীর দক্ষিণ গোলার্ধ থেকে ধ্রুব তারাকে দেখা যায় না। পৃথিবীর দক্ষিণ গোলার্ধ থেকে আমরা কিন্তু ধ্রুব তারাকে দেখতে পাই না, মিথ্যা স্টেটমেন্ট। পরের প্রশ্ন। পৃথিবীর সমতল হলে সর্বত্র একই সময় সূর্যোদয় এবং সূর্যাস্ত হতো। একদমই ঠিক, পৃথিবী যদি সমতল হতো তাহলে একই সময় সূর্যোদয় এবং সূর্যাস্ত এক সময় হতো, কিন্তু যেহেতু পৃথিবীর অবিগত গোলাকার তাই সূর্যোদয় এবং সূর্যাস্ত কোনোটাই এক সময় হয় না। চলো নেক্সট প্রশ্ন। পৃথিবীর আকৃতিকে জিওয়েড বলা হয়। একদমই তাই, পৃথিবীর আকৃতিকে আমরা জিওয়েড বলে থাকি। ওকে, নেক্সট কোয়েশ্চেন। পৃথিবীর বিভিন্ন অক্ষরেখার উপর অভিকর্ষজ টান একই রকমের হয় না। পৃথিবীর বিভিন্ন রেখায় অভিকর্ষজ টান বিভিন্ন রকমের, মেরুতে একরকম, নিরক্ষীয় অঞ্চলে একরকম, তাই অক্ষরেখা হিসেবে আলাদা, মিথ্যা স্টেটমেন্ট এটা। কেন্দ্রাতিক বলের প্রভাবেই পৃথিবীর আকৃতি অভিগত গোলক আকৃতি হয়, তাই কি? হ্যাঁ, সত্য এই স্টেটমেন্টটা। কেমন? নেক্সট কোয়েশ্চেনে যাই। গ্রহগণের গুরু বলা হয় শনি গ্রহকে। গ্রহগণের গুরু আমরা শনি গ্রহকে কিন্তু বলি না, মিথ্যা স্টেটমেন্ট। নেক্সট কোয়েশ্চেন। পৃথিবীর পরিধি নির্ণয় করে টলেমি। না, মিথ্যা স্টেটমেন্ট, পৃথিবীর পরিধি টলেমি নির্ণয় করেন না। নেক্সট কোয়েশ্চেন। বৃহস্পতি গ্রহটি প্রায় 12 বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করতে পারে। একদমই তাই, বৃহস্পতি এমনই একটা গ্রহ যা 12 বছরে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পারে। পরের প্রশ্নে যাই। মঙ্গল গ্রহের বেশ কয়েকটি বলয় দেখা যায়। মঙ্গল গ্রহের মধ্যে আমরা বেশ কয়েকটি বলয় দেখতে পাই না, এটা হচ্ছে মিথ্যা স্টেটমেন্ট। নেক্সট প্রশ্ন। জিপিএস পদ্ধতির মাধ্যমে পৃথিবীর নিখুঁত আকার জানা গেছে, তাই কি? সত্য, জিপিএস পদ্ধতির মাধ্যমে আমরা পৃথিবীর একটা নিখুঁত মানে প্রপার যে আকার আমরা সেটা জানতে পেরেছি। পরের প্রশ্ন দেখে নি কি আছে। সৌরজগতের গ্রহগুলির মধ্যে একমাত্র পৃথিবীতে প্রাণের বিকাশ ঘটেছে। একদমই তাই, সৌরজগতে গ্রহগুলির মধ্যে পৃথিবীর মধ্যেই শুধুমাত্র প্রাণের বিকাশ আমরা লক্ষ্য করি। পরের প্রশ্ন দেখি কি আছে। বামন গ্রহগুলি তার চারপাশের জাগতিক বস্তুকে সরিয়ে দিতে পারে না, এটা একটা মিথ্যা স্টেটমেন্ট। সৌরজগতের দূরতম গ্রহটির নাম হলো প্লুটো, এটাও মিথ্যা স্টেটমেন্ট। বৃহস্পতি গ্রহের আপেক্ষিক ভর সবচেয়ে বেশি। একদমই ঠিক, বৃহস্পতির আপেক্ষিক ভর সবচেয়ে বেশি। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। পৃথিবীর উপরিভাগ বলের মতো মসৃণ।
পৃথিবীর উপরিভাগটা কিন্তু বলের মতো মসৃণ নয়। কি করে মসৃণ হবে? কারণ পৃথিবীর উপরিভাগে তো বিভিন্ন ধরনের ভূপ্রাকৃতিক ক্রিয়াকলাপের ফলে এবড়ো, কোথাও সমতল, কোথাও এবড়ো খেবড়ো মালভূমি, সমভূমির সৃষ্টি হয়েছে, তাই না? তাই এটা মিথ্যা স্টেটমেন্ট। পরের প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলের বস্তুর ওজন বেশি। একদমই তাই, নিরক্ষীয় অঞ্চলের থেকে মেরু অঞ্চলের বস্তুর ওজন কিন্তু বেশি হয়। পরের প্রশ্ন দেখি, উচ্চতা যত বাড়ে দিগন্ত রেখার বিস্তৃতি তত কমতে থাকে। না, উচ্চতা যত বৃদ্ধি পায় দিগন্ত রেখার বিস্তৃতি তত বাড়তে থাকে, মানে রেখা আরো বাড়তে থাকে। কেমন? মিথ্যা স্টেটমেন্ট এটা। নেক্সট কোয়েশ্চেন, মহাকাশ থেকে পৃথিবীকে চ্যাপ্টা থালার মতো দেখতে লাগে। না, মহাকাশ থেকে পৃথিবীকে চ্যাপ্টা থালার মতো দেখতে লাগে না, মিথ্যা স্টেটমেন্ট। তাহলে দেখো, এই চ্যাপ্টার থেকে আমাদের কি কি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আসতে পারে, কি কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে, কি কি ট্রু ফলস আসতে পারে, আমরা আশা করি সমস্ত কিছু উত্তর দিতে পারলাম, তাই তো? এই চ্যাপ্টার থেকে এর বাইরে কিন্তু এরকম শর্ট কোয়েশ্চেন আসা খুবই মুশকিল, মানে আসবে নাই ধরে নিচ্ছি, মানে সেটা নিয়েই তোমরা প্রিপারেশন নাও। কিন্তু তোমাদের কি মনে হচ্ছে সবগুলো উত্তর কি দিতে পারলে? মনে তো হচ্ছে না, মানে কিছুটা একটু খামতি রয়ে গেছে, তাই তো? মানে আরেকবার পড়লে ভালো হয়, বা এই টাইমে পড়লে ভালো হয়, এইভাবে পড়লে হয়, তাই তো? তার জন্য কিসের প্রয়োজন? একটা প্রপার স্টাডি ফ্লো এর প্রয়োজন, যেটা বেস করে পড়লে তোমরা একটু ভালোভাবে পড়তে পারবে, পড়াতেও সময় দিতে পারবে, সমস্ত কিছুতেই সময় দিতে পারবে। তাহলে চলো, কেমন ভাবে পড়লে তোমাদের বুঝতে সুবিধা হবে বা মনে রাখতে সুবিধা হবে তার স্টাডি ফ্লোটা একবার দেখে নিই, তারপরে আমরা আলোচনা করব এই চ্যাপ্টার থেকে আমাদের কি কি 1 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে। তাহলে চলো, দেরি না করে স্টাডি ফ্লোটা আগে দেখে নিই। ক্লাস 9 এর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়া নিয়ে এলো মেগা স্টাডি প্যাক। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড, আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। চলো এক ঝলকে দেখে নেওয়া যাক কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো, অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না, আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে। পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া, তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা। এরপরে তৃতীয় ধাপ, সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া, এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে পড়ে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না, বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে। যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট, এবার তুমি পরের অধ্যায়ে যেতে পারো। আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে। তবে বলে রাখি, তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া। এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হলো অল ইন ওয়ান সলিউশন। কিভাবে? স্টেপ 1, কনসেপ্ট ভিডিও। টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে। স্টেপ 2, লাইভ ক্লাস অ্যান্ড ডাউট ক্লিয়ারিং। টিউটোপিয়া লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিশদে। পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে। স্টেপ 3, ব্রিফ নোটস। নোটসের জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস, যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে। স্টেপ 4, কোয়েশ্চেন অ্যান্ড আনসার। আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছেই, সেই সঙ্গে একটা অধ্যায় সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো, অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা। স্টেপ 5, মক টেস্ট। টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট। স্টেপ 6, আনসার শিট চেকিং অ্যান্ড মডেল আনসার। উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবেন
তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ। সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র, যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর। তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফ্লো এর অল ইন ওয়ান সলিউশন। আর এই সব কিছু নিয়েই নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি প্যাক। বিশদে জানতে ফোন করো এই নাম্বারে। তাহলে আমরা ফিরে এলাম এই অধ্যায় থেকে। আমাদের কি কি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন আসতে পারে, যার প্রশ্নমান থাকবে 1, সেই আলোচনায়। তাহলে চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্নটা কি আছে দেখে নিই। সৌরজগতে মোট কয়টি গ্রহ রয়েছে? তোমরাই আমার সাথে কমেন্ট বক্সে উত্তর দাও যে আমাদের সৌরজগতে মোট কটা গ্রহ রয়েছে। আমরা সকলেই জানি সৌরজগতে মোট গ্রহের সংখ্যা হচ্ছে 8টি, তাই তো? মানে 8। ওকে, চলো পরের প্রশ্ন দেখে নি কি আছে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,000 কিলোমিটার। 3,84,000 কিমি হচ্ছে আমাদের পৃথিবী থেকে চাঁদের দূরত্ব। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। জিওয়েড শব্দের অর্থ কি? পৃথিবীর সদৃশ। আমরা কিন্তু মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের আলোচনাতে খানিকটা এটা পড়েছিলাম যে জিওয়েড কথার শব্দের অর্থ হলো পৃথিবীর সদৃশ। পরের প্রশ্নে যাই। পৃথিবীর অভিকর্ষজ বলের মান কোন অঞ্চলে সব থেকে কম? নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর অভিকর্ষজ বলের মান কিন্তু সব থেকে কম হয়। নিরক্ষীয় অঞ্চল। ওকে, পরের প্রশ্নে যাই। পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? পৃথিবীর গড় ব্যাসার্ধ প্রায় 64,000 কিলোমিটার। প্রায় 64,000 নয়, সরি, 6,400 কিলোমিটার। কেমন? 6,400 কিলোমিটার। ওকে, চলো পরের প্রশ্নে যাই। সূর্য যে ছায়াপথের অন্তর্গত তার নাম কি? আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে ছায়াপথের অন্তর্গত। ওকে, নেক্সট কোয়েশ্চেন। সৌরজগতের সব থেকে ক্ষুদ্রতম গ্রহের নাম হলো বুধ। পরের প্রশ্নে যাই। কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? মঙ্গল গ্রহকে বলা হয় লাল গ্রহ, কারণ সেখানে আয়রনের পরিমাণ প্রচুর। মঙ্গল। পরের প্রশ্ন। ধ্রুব তারার উন্নতি কোণ কোথায় 90 ডিগ্রি? সুমেরু বিন্দুতে, মানে নর্থে ধ্রুব তারার উন্নতি কোণ হয় 90 ডিগ্রি। সুমেরু বিন্দু, নর্থ পোল। পরের প্রশ্নে যাই। জিওয়েড শব্দ কে প্রথম ব্যবহার করেন? জোহান বেনেডিক্ট লিস্টিং। কি বললাম? জোহান বেনেডিক্ট লিস্টিং। জিওয়েড শব্দটা প্রথম ব্যবহার করেন। কেমন? নেক্সট কোয়েশ্চেনে যাই। পৃথিবীর পরিধি কে প্রথম নির্ণয় করেছিলেন? এরাটোস্থেনিস পৃথিবীর প্রথম পরিধি নির্ণয় করেন। উত্তর হবে এরাটোস্থেনিস। পরের প্রশ্নে যাই। পৃথিবীর কোন অঞ্চলে মাধ্যাকর্ষণ শক্তি সবথেকে বেশি? মেরু অঞ্চলে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি হলো সবথেকে বেশি বা প্রবল আমরা বলতে পারি। নেক্সট কোয়েশ্চেন। কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি? বৃহস্পতি গ্রহের উপগ্রহ সংখ্যা সবথেকে বেশি হয়। কেমন? 84টা।
উপগ্রহ নেই এমন দুটি গ্রহের নাম লেখো। বুধ আর শুক্রের কিন্তু কোনো উপগ্রহ নেই, তাই উদাহরণ হলো বুধ এবং শুক্র। পরের প্রশ্নে যাই। বলয়যুক্ত গ্রহ কোনটি? কোন গ্রহের বলয় আছে? শনির বলয় আছে, তাই বলয়যুক্ত গ্রহ হলো শনি বা স্যাটার্ন। নেক্সট কোয়েশ্চেন, কোন গ্রহ দুটির মধ্যে অসংখ্য গ্রহাণুপুঞ্জ রয়েছে? মঙ্গল এবং বৃহস্পতি, এই দুটো গ্রহের মধ্যে রয়েছে অসংখ্য গ্রহাণুপুঞ্জ। মঙ্গল এবং বৃহস্পতি। কেমন? চলো পরের প্রশ্নে দেখে নি কি আছে। পৃথিবীকে এক পাক ঘুরতে চাঁদের কত সময় লাগে? পৃথিবীকে এক পাক ঘুরতে চাঁদের সময় লাগে 27 ঘন্টা আর 27 দিন এবং 8 ঘন্টা। পরের প্রশ্ন দেখে নি। কোন দুটি গ্রহ বাদে সকল গ্রহই পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে? শুক্র এবং ইউরেনাস বাদে বাকি সব গ্রহ পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। শুক্র এবং ইউরেনাস, ইউরেনাস কিন্তু দক্ষিণ থেকে উত্তর দিকে আবর্তন করে। ওকে, পরের প্রশ্ন দেখে নি। ভারতের প্রথম কৃত্রিম গ্রহের নাম কি? আর্যভট্ট হলো ভারতের প্রথম কৃত্রিম একটা উপগ্রহ। পরের প্রশ্ন, চাঁদের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে? চাঁদের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে 1.2 সেকেন্ড। 1.2 সেকেন্ড। নেক্সট কোয়েশ্চেন, সূর্য বাদে পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি? সূর্য ছাড়া পৃথিবীর নিকটতম নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টাউরি। কেমন? পরের প্রশ্ন দেখি। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? আমাদের পৃথিবীর নিকটতম গ্রহের নাম হলো শুক্র। নেক্সট কোয়েশ্চেন, কোন দুটি গ্রহের কক্ষপথের মাঝে পৃথিবীর কক্ষপথ অবস্থিত? শুক্র এবং মঙ্গল, এই দুটি গ্রহের কক্ষপথের মাঝে অবস্থিত আমাদের পৃথিবীর কক্ষপথ। শুক্র এবং মঙ্গল। কেমন? নেক্সট কোয়েশ্চেনে যাই। পৃথিবী থেকে সূর্যের সর্বাধিক দূরত্ব কত? পৃথিবী থেকে সূর্যের সর্বাধিক দূরত্ব হলো 15 কোটি 20 লক্ষ কিলোমিটার। অবশ্যই তার আগে প্রায় কথাটা লিখে দেবে। প্রায় 15 কোটি 20 লক্ষ কিলোমিটার। কেমন? চলো পরের প্রশ্নে চলে যাই। আয়তনের দিক থেকে সৌরজগতের বৃহত্তম গ্রহর নাম কি? গ্রহ কোনটি? বৃহস্পতি হলো আয়তনের দিক থেকে সৌরজগতের একটা বৃহত্তম গ্রহ, বৃহস্পতি। কেমন? পরবর্তী প্রশ্নে যাই। সৌরজগতের সবচেয়ে বেশি ঘনত্বযুক্ত গ্রহের নাম কি? পৃথিবী হলো সৌরজগতের মধ্যে সবথেকে বেশি ঘনত্বযুক্ত গ্রহের নাম, পৃথিবী। পরের প্রশ্নে যাই। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? পৃথিবীতে সূর্য থেকে আলো আসতে সময় লাগে 8.2 মিনিট। কেমন? পরের প্রশ্নে যাই। জিপিএস এর ফুল ফর্ম কি? আমরা সকলেই জানি, তোমরা যারা যারা জানো তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে রিপ্লাই দিতে থাকো। জিপিএস এর ফুল ফর্ম হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। গ্লোবাল পজিশনিং সিস্টেম হলো জিপিএস এর
ফুল ফর্ম। কেমন? চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। NASA মানে নাসার ফুল ফর্ম কি? ন্যাশনাল কি নাসার ফুল ফর্ম কি? ন্যাশনাল এরোনস্টিক অ্যান্ড স্পেস। কি বললাম? ন্যাশনাল এরোনস্টিক অ্যান্ড স্পেস হলো নাসার ফুল ফর্ম। কেমন? নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি? আমাদের ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি ছিল? রাকেশ শর্মা। একদমই ঠিক, আমরা এটা ছোটবেলা থেকেই প্রায় সকলেই জানি। রাকেশ শর্মা। পরের প্রশ্নে যাই। পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি? পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারীর নাম ভ্যালেন্টিনা তেরেস্কোভা। কি বললাম? ভ্যালেন্টিনা তেরেস্কোভা। কেমন? নেক্সট কোয়েশ্চেন। ইসরো কথাটির ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অ্যান্ড অর্গানাইজেশন হলো ইসরো কথার ফুল ফর্ম। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন হলো আমাদের ইসরো কথার পুরো নাম। কেমন? নেক্সট কোয়েশ্চেনে যাই। পৃথিবীর কোন দিক থেকে কোন দিকে আবর্তিত হয়? আমরা সকলে জানি পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করতে থাকে। তাহলে উত্তর কি হবে? পশ্চিম থেকে পূর্ব। ওকে, নেক্সট কোয়েশ্চেন। পৃথিবীর গড় পরিধি কত? প্রায় 40,000 কিলোমিটার হলো পৃথিবীর গড় পরিধি। ব্যাসার্ধ আর পরিধির মধ্যে গুলিয়ে ফেলো না কিন্তু। প্রায় 40,000 কিমি। পরের প্রশ্ন দেখে নিই। পৃথিবীর নিরক্ষীয় এবং মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত ছিল? 43 কিলোমিটার। একদমই ঠিক, যেটা আমরা পড়েছি, 43 কিলোমিটার। নেক্সট কোয়েশ্চেন। পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম ইউরি গ্যাগারিন। পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম হলো ইউরি গ্যাগারিন। নেক্সট কোয়েশ্চেন যাব এবার আমরা। পৃথিবীর আবর্তনের ফলে কোন বলের সৃষ্টি হয়? কেন্দ্রাতিক বলের সৃষ্টি হয় আমাদের পৃথিবীর আবর্তনের ফলে। কেন্দ্রাতিক। নেক্সট কোয়েশ্চেনে যাই। মঙ্গলের দুটি উপগ্রহের নাম কি? মঙ্গলের দুটো উপগ্রহের নাম হলো ফোবস এবং ডাইমোস। কি বললাম? ফোবস এবং ডাইমোস হলো মঙ্গলের দুটো উপগ্রহের নাম। এই কোয়েশ্চেনটা যেমন আমি এখানে এসএকিউতে দিয়েছি, তেমন এটা মাল্টিপল চয়েসেও আসতে পারে। আবারও বলছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আসতে পারে, সত্য মিথ্যায় আসতে পারে। ঘুরিয়ে কিন্তু কোয়েশ্চেনগুলো প্রায় সেই থাকে। কেমন? চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। জিআইএস এর ফুল ফর্ম কি? জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম হলো জিআইএস এর ফুল ফর্ম। জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম হলো আমাদের জিআইএস এর পুরো নাম। কেমন? নেক্সট কোয়েশ্চেন। কোন স্থানে ত্রিমাত্রিক অবস্থান নির্ণয় কোন অব্যবস্থার সাহায্যে জানা যায়? ত্রিমাত্রিক অবস্থা অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং উচ্চতা। কেমন? এই ত্রিমাত্রিক অবস্থান নির্ণয় আমরা জানতে পাই জিপিএস এর সাহায্যে, গ্লোবাল পজিশনিং সিস্টেমের সাহায্যে। পৃথিবীর ক্ষেত্রফল কত? আমাদের পৃথিবীর ক্ষেত্রফল প্রায় 50,98,00,000 বর্গ কিলোমিটার। বললাম কি? প্রায় 50,98,00,000 বর্গ কিমি হলো আমাদের পৃথিবীর ক্ষেত্রফল। কেমন? পরের প্রশ্ন। পৃথিবীর গভীরতম অংশের নাম কি? প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত হলো পৃথিবীর গভীরতম অংশ।
প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত হলো পৃথিবীর গভীরতম অংশ। কেমন? চলো পরের প্রশ্ন দেখে নিই। পৃথিবীর উচ্চতম অংশের নাম কি? মাউন্ট এভারেস্ট হলো পৃথিবীর উচ্চতম অংশ। পরের প্রশ্ন, পৃথিবীর আকৃতির পরিমাপ সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? পৃথিবীর আকৃতির পরিমাপগত সম্মান যে পরিমাপ সংক্রান্ত বিজ্ঞানকে আমরা বলি জিওইডস, তাই তো? জিওডেসি বলা হয় সেটাকে। কেমন? তাহলে দেখো এই চ্যাপ্টার থেকে আমাদের কি কি এসিকিউ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, আমরা সেগুলো আলোচনা করে নিলাম। এবারে কি কি বাকি রইল? আমাদের 3 মার্কসের কোয়েশ্চেন বাকি, আমাদের 2 মার্কসের বাকি আর 5 মার্কসের বাকি। তাহলে চলো দেরি না করে আমরা 2 মার্কসের কি কি কোয়েশ্চেন আছে সেগুলো দেখে নিই। তাহলে এবারে আমরা আলোচনা করব এই গ্রহরূপে পৃথিবী এই চ্যাপ্টার থেকে আমাদের কি কি সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, যার প্রশ্নমান থাকবে 2 মার্কসের। প্রথম প্রশ্ন কি আছে? জিওয়েড বলতে কি বোঝো? জিওয়েড শব্দটা এসেছে প্রথমে দুটো ভাগে ভাগ করে নাও, তাহলে দেখবে এর মানেটা বুঝতে সুবিধা হবে। গ্রিক শব্দ জিও, যার অর্থ কি? পৃথিবী, তাই তো? জিইও কথার অর্থ পৃথিবী এবং এডস কথার অর্থ হলো দর্শন, EIDS এডস কথার অর্থ হলো দর্শন। ওকে, তাহলে এই দুটো শব্দকে একসাথে মিলে কি হচ্ছে? জিওয়েডস বা জিওড। ওকে, তাহলে এই দুটো শব্দের একসাথে মানে করলে কি দাঁড়ালো? পৃথিবীর মতো দেখতে বা পৃথিবী সদৃশ কথার অর্থ হলো জিওড। ওকে, চলো পরের প্রশ্নটা কি আছে দেখে নিই। দিগন্ত রেখা কাকে বলে? কোনো ফাঁকা জায়গায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে মনে হয় না আকাশ এবং ভূমি যেন এক কোথাও গিয়ে একটা বৃত্তাকারে এসে মিলিত হয়ে গেছে। ধরো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আমি যদি আকাশের দিকে ওই পারের দিকে তাকাই, মনে হলো যেন আকাশটা আর ভূমিটা এক জায়গায় মিলিত হয়ে গেছে। একেই বলা হয় দিগন্ত রেখা। কেমন? সাপোজ যদি আমি এখানে দাঁড়িয়ে থাকি আর এইখানে যদি প্ল্যাটফর্মটা হয়, তুমি এইখান থেকে ধরো এত পর্যন্ত দেখতে পাচ্ছ, তাহলে এই যে এইখানে মনে হচ্ছে আমার গিয়ে এই জায়গাটার আকাশ আর আমাদের প্লেন একসাথে মিলিত হয়ে গেছে। একেই বলা হয় দিগন্ত রেখা। কেমন? পরের প্রশ্নে যাই। সৌরজগৎ বলতে কি বোঝো? কি বলবো আমরা সৌরজগৎ বলতে? সৌরজগতে তো অনেক কিছু থাকে। মহাকাশে সূর্যকে কেন্দ্র করে গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, গ্রহাণুপুঞ্জ প্রভৃতি বিভিন্ন রকমের জ্যোতিষ্ক যখন নির্দিষ্ট কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে, তখন তাদেরকে একসাথে বলা হয় সৌরজগৎ। কেমন? তা কিন্তু সমস্ত কিছু সূর্যকে কেন্দ্র করে ঘুরে বেড়ায়। সে গ্রহ হতে পারে, উপগ্রহ হতে পারে, ধূমকেতু হতে পারে এবং গ্রহাণুপুঞ্জও হতে পারে। ওকে, পরের প্রশ্ন কি আছে দেখে নি। অন্তস্থ গ্রহ কি বা অন্তস্থ গ্রহ কাকে বলে? কি বলবো? সৌরজগতের যে গ্রহগুলো সূর্য কেন্দ্রিক কক্ষপথের ভিতরের দিকে ৭,০০০ কোটি কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থান করে, তাকে বলা হয় অন্তস্থ গ্রহ। আর এই অন্তস্থ গ্রহের উদাহরণ হিসেবে কি বলবো? বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল, এগুলো হলো অন্তস্থ গ্রহের উদাহরণ। বুধ, শুক্র, পৃথিবী, এরা হলো সব অন্তস্থ গ্রহের উদাহরণ। কেমন? চলো পরের প্রশ্ন কি আছে দেখি। বহিস্থ গ্রহ কাকে বলে? কি বলবো? যে সৌরজগতের যে গ্রহগুলো সূর্য থেকে অনেক দূরে অবস্থান করে, এই যেমন ধরো বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন, তাদেরকে বলা হয় বহিস্থ গ্রহ। ওকে, চলো পরের প্রশ্ন দেখে নি কি আছে। বামন গ্রহ কি?
কি বলবো বামন গ্রহের উদাহরণ আমরা কি পড়েছি? প্লুটোর কথা পড়েছি। যে সকল জ্যোতিষ্ক একটা নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে ঘুরে অথচ তারা কিন্তু উপগ্রহ নয় এবং আকারে এতই ছোট হয় যে তাদের কক্ষপথ সন্নিহিত অঞ্চল থেকে অপেক্ষাকৃত ক্ষুদ্রাতিক মহাজাগতিক বস্তুকে সরিয়ে দিতে পারেই না, মানে এত ছোট হওয়ার জন্য, তাই জন্য তাকে বলা হয় বামন গ্রহ। আর এই বামন গ্রহের উদাহরণ হিসেবে আমরা কিসের নাম জানি? প্লুটো হলো একটা বামন গ্রহের উদাহরণ। কেমন? পরের প্রশ্নে যাই। ছায়াপথ কাকে বলে? পরের প্রশ্ন কি উত্তর বলবো? যে মহাকাশে অনেক লক্ষ লক্ষ তারা আছে, ধূলিকণা আছে এবং গ্যাসীয় মেঘপুঞ্জের সমাবেশ আছে। এই সমস্ত কিছু সমাবেশে গঠিত উজ্জ্বল একটা আলোর বলয়ের সৃষ্টি হয় আর তাকেই বলা হয় ছায়াপথ বা গ্যালাক্সি। আর আমাদের পৃথিবীর ছায়াপথের নাম কি? আকাশগঙ্গা ছায়াপথ বা আকাশগঙ্গা গ্যালাক্সি, মিল্কি ওয়ে গ্যালাক্সি। ওকে, চলো পরের প্রশ্ন। কুইপার বেল্ট কি বা কুইপার বেল্ট বলতে কি বোঝো? তখন কি বলবো? যে তুষার দ্বারা গঠিত চাকতির আকৃতির অঞ্চল যা নেপচুন, প্লুটো সহ বিভিন্ন বামন গ্রহ এবং বিভিন্ন ধূমকেতুর কক্ষপথের চারিদিকে দেখা যায়, তাকেই বলা হয় কুইপার বেল্ট। কেমন? পরের প্রশ্ন দেখে নি কি আছে। উপগ্রহ কাকে বলে? কাকে বলে আমরা তো জানি যে পৃথিবীর উপগ্রহ, চাঁদ, এই উপগ্রহের নামগুলো শুনছি, কিন্তু উপগ্রহ প্রপার ডেফিনিশন কি বলবো? যে মহাকাশে নিজস্ব আলো ও উত্তাপহীন যে জ্যোতিষ্কগুলো গ্রহের চারিদিকে একটা নির্দিষ্ট পথে বা কক্ষপথে পরিক্রমণ করছে, তাকেই বলা হয় উপগ্রহ। যেমন চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ। কেমন? নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। আকাশগঙ্গা কি বা মিল্কি ওয়ে গ্যালাক্সি কি? তাই তো, মহাকাশে অসংখ্য ছায়াপথের মধ্যে যেটিতে সূর্য তার পরিবার নিয়ে রয়েছে, বুঝলে? সূর্য তার পরিবার নিয়ে রয়েছে, যা প্রায় 10,000 কোটি নক্ষত্র, গ্যাস এবং ধূলিকণা দ্বারা গঠিত, তাকেই বলা হয় আকাশগঙ্গা। কেমন? চলো পরের প্রশ্নে যাই। পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন? কারণ পৃথিবীর বেশিরভাগ অংশ সমুদ্র দ্বারা বেষ্টিত। আমরা জানি 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই মহাকাশ থেকে পৃথিবীকে পুরো নীল রঙের দেখায়, তাই পৃথিবীকে বলা হয় নীল গ্রহ বা ব্লু প্ল্যানেট। কেমন? চলো পরের প্রশ্নে চলে যাই। ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয় কেন? কারণ ইউরেনাস গ্রহের মধ্যে বা গ্রহের উপরিস্তরে মিথেন গ্যাসের প্রাধান্য বেশি থাকায় ইউরেনাসকে গ্রিন কালারের দেখতে লাগে বা সবুজাভ রঙের দেখতে লাগে, তাই ইউরেনাসকে বলা হয় সবুজ গ্রহ। পরের প্রশ্নে যাই। মঙ্গলকে লাল গ্রহ বলা হয় কেন? কারণ মঙ্গলের মাটিতে প্রচুর পরিমাণে আয়রন বা রেড অক্সাইড রয়েছে, তাই মঙ্গলকে বা মঙ্গলের মাটি হয় লাল রঙের। কেমন? তাই লাল গ্রহ বলা হয়। শনি গ্রহকে বলয় গ্রহ বলা হয় কেন? শনি গ্রহের চারপাশে লক্ষ কোটি পাথরের টুকরো, বরফের কণা, ধূলিকণার ওপর সূর্যালোক পড়ে চক্র করে বলয়ের মতো একটা সৃষ্টি হয়েছে শনি গ্রহের চারিদিকে, তাই শনি গ্রহকে বলা হয় বলয় গ্রহ। কেমন? পরের প্রশ্নে যাই। জিপিএস কি? আমরা জানি জিপিএস এর ফুল ফর্ম হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটা একটা কৃত্রিম উপগ্রহ নিয়ন্ত্রিত বিশ্বব্যাপী এক অবস্থান নির্ণায়ক একটা বিশেষ মাধ্যম, যার মাধ্যমে আমরা পৃথিবীর পৃষ্ঠের ওপরে কোনো স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং উচ্চতা, মানে ত্রিমাত্রিক একটা যোগাযোগ ব্যবস্থা বা ত্রিমাত্রিক আমরা বিভিন্ন ধরনের জিনিস জানতে পারি, উচ্চতা, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ সহ। কেমন? গ্লোবাল পজিশনিং সিস্টেম। নেক্সট, এবারে আমরা আলোচনা করব গ্রহরূপে পৃথিবী। এই চ্যাপ্টারটা থেকে আমাদের কি কি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন আসতে পারে, যার প্রশ্নমান থাকবে 3 মার্কসের কোয়েশ্চেন। তাহলে চলো প্রথম প্রশ্ন কি আছে দেখি। পৃথিবীর আকৃতি নির্ধারণে মাধ্যাকর্ষণ শক্তি ও কেন্দ্র বহির্মুখী শক্তির ভূমিকা কতখানি পৃথিবীর আকৃতি জানার জন্য? প্রথমেই বলতে হবে ভূকেন্দ্র থেকে নিরক্ষরেখার দূরত্ব বেশি হওয়ায় সেখানে মাধ্যাকর্ষণ বল কিন্তু
কম হয়, কিন্তু আবর্তনের বেগ বেশি হওয়ায় কেন্দ্র বহির্মুখী বল কিন্তু সবচেয়ে বেশি সক্রিয় অবস্থায় থাকে। ফলে বস্তুসমূহ যে বাইরের দিকে ছিটকে যেতে চায়, তাই পৃথিবীর মধ্যভাগটা হয় স্ফীত প্রকৃতির, মানে পৃথিবীর যে মাঝের পোর্শনটা দেখবে স্ফীত প্রকৃতির হয়। পৃথিবীর মাঝের যে পোর্শনটা হয় সেটা হয় স্ফীত প্রকৃতির। অন্যদিকে মরু অঞ্চলে আবর্তনের বেগ এবং পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব কম হওয়ার কারণে কেন্দ্রমুখী বল বেশি ক্রিয়াশীল হয়। ফলে কি হয়, বস্তুসমূহ কেন্দ্রের দিকে আকৃষ্ট হতে থাকে, মানে সমস্ত কিছু বস্তু কেন্দ্রের দিকে আকর্ষিত হয় এবং সেই জন্য দুই মেরু অঞ্চলটা হয় চ্যাপ্টা প্রকৃতির, আর এই মেরু অঞ্চল হয় চ্যাপ্টা প্রকৃতির। এভাবেই দুটো বিপরীতমুখী বলের প্রভাবে পৃথিবীর আকৃতি সম্পূর্ণ গোলাকার না হয়ে অভিগত গোলক আকৃতি হয়ে থাকে। তাহলে বুঝতে পারলে তো কেন বললাম যে মাধ্যাকর্ষণ শক্তি এবং বহির্মুখী শক্তির ভূমিকা অনেকটাই রয়েছে পৃথিবী অভিগত গোলাকার হওয়ার পেছনে। কেমন? নেক্সট কোয়েশ্চেনে যাই। বিগ ব্যাং তত্ত্বকে সংক্ষেপে বর্ণনা দাও। যদি সংক্ষেপে বর্ণনা দাও বলতে হয় তাহলে প্রথমেই বলতে হবে বিগ ব্যাং তত্ত্বের জনক হলেন রুশ বিজ্ঞানী ফ্রেড ম্যান। প্রথম বিগ ব্যাং তত্ত্ব প্রকাশ করেন 1929 সালে। বিগ ব্যাং কথার অর্থ হলো বড় বা মহান বিস্ফোরণ। আজ থেকে প্রায় 1370 কোটি বছর আগে একটা সুপ্রাচীন খুব ক্ষুদ্র একটা বিন্দু থেকে আমাদের মহাবিশ্বের উৎপত্তি লাভ হয়েছিল। সেইখান থেকেই আমাদের এই বিগ ব্যাং থিওরির আবিষ্কার, আর এইটি এক অতি অল্পকালীন প্রচণ্ড বিস্ফোরণের মাধ্যমে এই মহাবিশ্বের কিন্তু উৎপত্তি ঘটে। এই তত্ত্বই আমরা প্রকাশ পাই বিগ ব্যাং থিওরির মাধ্যমে। কেমন? চলো পরের প্রশ্নে চলে যাই। নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি হয় কেন? তার কারণ যে স্থানে পৃথিবীর কেন্দ্রের কাছে অবস্থিত, মানে যেই সব স্থান পৃথিবীর কেন্দ্রের কাছে অবস্থিত সেই সব স্থানগুলোতে মাধ্যাকর্ষণ বলের প্রভাব বেশি হওয়ায় ওজন বেশি হবে। স্বাভাবিকভাবে পৃথিবীর আকৃতি যেহেতু অভিগত গোলক আকার, সেই কারণে মেরু প্রদেশ চ্যাপ্টা এবং নিরক্ষীয় অঞ্চল স্ফীত প্রকৃতির হয়। তাই নিরক্ষীয় অঞ্চল পৃথিবীর কেন্দ্র থেকে দূরে অবস্থান করে এবং মাধ্যাকর্ষণ বলের মান মেরু অঞ্চল অপেক্ষা এই কারণে কম হয় এবং তাই বস্তুর ওজনও কম হয়। অন্যদিকে আমরা যদি বলি মেরু অঞ্চল নিরক্ষীয় অঞ্চলের তুলনায় কেন্দ্রের কাছে থাকায় সেখানে বস্তুর ওজন কিন্তু বেশি হয়ে থাকে। এটাই হলো অ্যাকচুয়াল রিজন নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি হবার। ওকে, নেক্সট কোয়েশ্চেন। প্লুটোকে বামন গ্রহ আখ্যায়িত করা হয়েছে কেন? এই কিছুক্ষণ আগে আমরা বললাম যে প্লুটো আকারে খুবই ছোট, তাই এর ভর সবচেয়ে কম স্বাভাবিকভাবে, এবং অভিকর্ষজ টান খুবই দুর্বল প্রকৃতির। কেমন? ফলে প্লুটো নিজের কক্ষপথের কাছাকাছি থাকা যে মহাজাগতিক বস্তু সমূহকে সরিয়ে দিতে পারে না, এতটাই দুর্বল। তাই প্লুটোকে বলা হয় বামন গ্রহ। ওকে, তাহলে চলো পরের প্রশ্নটা কি আছে দেখে নি। কিভাবে প্রমাণ করবে পৃথিবী একটি আদর্শ অভিগত গোলক নয়? কিভাবে তোমরা প্রমাণ করতে পারো? এটা তো এতজন এত কথা বলেছে, কিন্তু তুমি কিভাবে প্রমাণ করবে যে কোনো গোলকের দুটো বিপরীত দিকের পরিধি একটু বৃহৎ এবং এর সমকোণে দুই বিপরীত দিকের পরিধি আমরা যদি বলি ক্ষুদ্র হলে তাকে বলা হয় অভিগত গোলক। কৃত্রিম উপগ্রহ থেকে যে ছবি তোলা হয়েছিল, দূর সংবেদন থেকে পাঠানো ছবি থেকে ধরা পড়েছে যে পৃথিবীর উত্তর মেরু 20 মিটার উঁচু এবং দক্ষিণ মেরু 20 মিটার চাপা। আবার উত্তর গোলার্ধের মধ্যভাগ 8 মিটার চাপা এবং দক্ষিণ গোলার্ধের মধ্যভাগ আবার 8 মিটার স্ফীত। তাহলে কি প্রমাণ হলো? যে সর্বত্র সমান নয়, পৃথিবীর পৃষ্ঠদেশ সর্বত্র সমতল নয়। এর থেকেই প্রমাণিত হয় যে পৃথিবী
একটা আদর্শ অভিগত গোলক নয়, কোথাও বেশি, কোথাও স্ফীত, কোথাও চ্যাপ্টা, কোথাও সমতল, মিলিয়ে মিশিয়ে আছে। কেমন? পরের প্রশ্নে যাই। চাঁদকে আমরা অনেক বড় দেখি, তার কারণ কি? তার কারণ হলো পৃথিবীর তুলনায় চাঁদ কিন্তু অনেক ছোট, প্রায় 50 ভাগের মাত্র 1 ভাগ মাত্র। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হচ্ছে মাত্র 3.8 লক্ষ কিলোমিটার, যা অন্যান্য জ্যোতিষ্কদের তুলনায় পৃথিবীর অনেক কাছে রয়েছে। তাই চাঁদের আকার ছোট হলেও কম দূরত্বের কারণে আমরা চাঁদকে মনে করি অনেক বড়। কেমন? চলো পরের প্রশ্নে চলে যাই। পৃথিবী মানুষের বাসযোগ্য হয়ে উঠেছে কেন? তার কারণ কি? এই যে অনুকূল পরিবেশ, অনুকূল আবহাওয়া, কখনো গরম, কখনো ঠান্ডা, কখনো বৃষ্টি, সমস্ত কিছু মিলিয়েই। জলের প্রাপ্যতা, আমরা জানি পৃথিবীতে বেশিরভাগ চাই জল, 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই জলের প্রাপ্যতা আমাদের মানুষের সবসময় কাজে লাগে। বায়ুমণ্ডলের উপস্থিতি আমরা সকলেই পড়েছি, তোমরা ক্লাস 8এও পড়েছো। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এই যে এতগুলো লেয়ার আছে, সব লেয়ারে কিন্তু আবার মানুষের বাসযোগ্য নয়, আবার সব লেয়ারে সমস্ত কিছু থাকতেও পারে না। এই যে বায়ুমণ্ডলের উপস্থিতি, তারপরে শিলামণ্ডলের উপস্থিতি, সূর্যালোক আমরা পাচ্ছি, পরিমিত উষ্ণতা আছে, খাদ্যের যোগান, এই বিভিন্ন ধরনের কারণের জন্য আমরা পৃথিবীতে বাসযোগ্য, মানে মানুষেরা পৃথিবীতে বাস করতে পারছে। কেমন? চলো পরের প্রশ্ন কি আছে দেখে নিই। কুলীন গ্রহ বা বামন গ্রহের মধ্যে পার্থক্য। এটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কুলীন গ্রহ এবং বামন গ্রহের মধ্যে পার্থক্য কি বলবো? অন্য বস্তুকণার উপস্থিতি যদি আমি একটা পয়েন্ট নিই, অন্য বস্তুকণার উপস্থিতি কি বলবো? কুলীন গ্রহরা তাদের কক্ষপথের চারপাশে সব বস্তুকণা সরিয়ে দিতে পারে, কিন্তু বামন গ্রহ সেটা পারে না। সেটা কাকে দিয়ে প্রমাণ পেলে? প্লুটোকে দিয়ে। আবার যদি আমি আকার এবং ভরের কথা বলি, আকার এবং ভরের কথা বলি, তাহলে কি বলবো? কুলীন গ্রহ বামন গ্রহের তুলনায় একটু বড় এবং এদের ভর বেশি স্বাভাবিকভাবে, তাই কিন্তু আমাদের বামন গ্রহ ছোট। কেমন? নেক্সট যদি আমি কক্ষপথের কথা বলি, কুলীন গ্রহগুলির কক্ষপথ নির্দিষ্ট, এরা কোনো অবস্থাতেই নিজের কক্ষপথ থেকে বিচ্যুত হয় না। অপরদিকে বামন গ্রহ নিজের কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে অন্য গ্রহের কক্ষপথের মধ্যে ঢুকে যায়। বুঝলে? তাহলে পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি এগুলো হচ্ছে সব কুলীন গ্রহের উদাহরণ, আর প্লুটো, সেরেস এগুলো হচ্ছে বামন গ্রহের উদাহরণ। কেমন? তাহলে পার্থক্য আমরা এই পয়েন্টগুলো দিয়ে দিতেই পারি। লাস্টের পয়েন্ট দিয়ে দেবে উদাহরণ। কেমন? চলো পরের প্রশ্ন কি আছে দেখি। ঘড়ির দোলন গতির পরীক্ষা থেকে কিভাবে পৃথিবীর অভিগত গোলকাকৃতির পরিচয় পাওয়া যায়? এটা আমরা পরিচয় পাই 1671 সালে বিজ্ঞানী জ্যা রিচার্ড দেখেন তার পেন্ডুলামের ঘড়িটা 49 ডিগ্রি অ্যাঙ্গেলে উত্তর অক্ষাংশে অবস্থিত। কেমন? প্যারিস শহরে সঠিক সময় দিলেও সেটি যখন 5 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত কেন দ্বীপে নিয়ে যাওয়া হচ্ছে, তখন সেটি 230 মিনিট ধীরে চলছে, মানে 2.5 মিনিট ধীর গতিতে চলছে। এর থেকে বোঝা যায় যে স্থান পৃথিবীর কেন্দ্রের যত কাছে সেই স্থানের ওপর মাধ্যাকর্ষণ বলের প্রভাব তত বেশি। তাই নিরক্ষীয় অঞ্চলে কেন দ্বীপে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব প্যারিস শহরের তুলনায় কম হওয়ায় ঘড়িটি ধীরে চলছে। এর থেকেই বোঝা যায় যে পৃথিবী অভিগত গোলকাকার আকৃতির প্রমাণ পাওয়া যায়। কেমন? চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে অগ্রসর হলে বৃত্তচাপের দৈর্ঘ্য বৃদ্ধি পায় কেন? কি বলেছে আবার পড়ো। নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে যত তুমি যেতে যাবে তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য তত বৃদ্ধি পায় কেন?
আমরা জানি কি পৃথিবী কি অভিগত গোলকাকার। তার ফলে কি হবে, দুই মেরু প্রদেশের চাপা এবং নিরক্ষীয় অঞ্চল বা নিরক্ষীয় প্রদেশ স্ফীত প্রকৃতির হবে। নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর পরিধি হবে কত, 40,075 কিলোমিটার, কাছাকাছি প্রায়। আবার মেরুতে পরিধি হবে 40,024 কিলোমিটার। অর্থাৎ কি হবে বলতো, যে মেরুতে বক্রতা নিরক্ষীয় অঞ্চলের বক্রতার কম, মানে মেরুর বক্রতার তুলনায় নিরক্ষীয় অঞ্চলের বক্রতা অনেক কম হবে। তাই নিরক্ষীয় অঞ্চলে বৃত্তচাপের দৈর্ঘ্য মেরু অঞ্চলের তুলনায় কিন্তু কম হয়। কেমন? নেক্সট কোয়েশ্চেনে যাই। বেডফোর্ড লেভেলের পরীক্ষার মাধ্যমে কিভাবে পৃথিবীর গোলাকার আকৃতির প্রমাণ পাওয়া যায়? বেডফোর্ড লেভেলের পরীক্ষা মনে পড়ছে, আমরা কি পড়েছিলাম? 1870 সালে বিজ্ঞানী আলফ্রেড রাসেল ওয়ালেস ইংল্যান্ডের স্রোতমুক্ত বেডফোর্ড খালের 3টি সমান দৈর্ঘ্য, প্রস্থ এবং ভর সম্পন্ন কাঠের খুঁটি সমদূরত্বে একই সরল রেখায় রেখে ভেলার সাহায্যে তিনি ভাসিয়ে দিয়েছিলেন। তারপর দূরবীনের সাহায্যে দেখেন যে প্রথম এবং তৃতীয় খুঁটির তুলনায় দ্বিতীয় খুঁটির উচ্চতাটা বেড়ে গেছে। এর থেকেই প্রমাণিত হয়েছিল যে পৃথিবীর আকৃতি গোলাকার। কেমন? চলো পরের প্রশ্নে চলে যাই। জীবমণ্ডলের সংক্ষিপ্ত পরিচয় দাও। কি বলবে? জীবমণ্ডল অর্থাৎ বায়োস্ফিয়ার, যেখানে শব্দটা এসছে গ্রিক ওয়ার্ড বায়োস কথা থেকে, অর্থাৎ জীবন, যার অর্থ বায়োস কথার অর্থ জীবন এবং স্ফিয়ার কথার অর্থ হলো যে ক্রিয়াশীল অঞ্চল। তাহলে পৃথিবী এবং তার পরিমণ্ডলে যে অঞ্চল জীবগোষ্ঠী এবং ভৌত পরিবেশের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া করছে তাকেই আমরা সাধারণ ভাষায় বলছি জীবমণ্ডল। প্রধানত আমরা এখানে কি বলতে পারি, জলভাণ্ডার, সূর্যালোক, তাপমাত্রা, এই সমস্ত কিছুর যে সুষম বন্টনের মাধ্যমে আমরা প্রাণের অস্তিত্ব বজায় রাখছি, বংশ বিস্তার করছি, বাস্তুতন্ত্র গড়ে তুলছি। অর্থাৎ সমুদ্র তলদেশে যে এই যে 9 কিলোমিটার গভীরতা বা ভূপৃষ্ঠের ওপর বায়ুমণ্ডলের 15 কিলোমিটার উচ্চতার মধ্যে আমরা এই জীবমণ্ডলের অবস্থান কিন্তু লক্ষ্য করি, বা বায়োস্ফিয়ারের অবস্থান আমরা লক্ষ্য করে থাকি। তাহলে দেখো এই চ্যাপ্টার থেকে আমাদের কি 2 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে, কি 3 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে, আমরা কম বেশি আলোচনা প্রায় সবই করে নিলাম। এরপরে আমরা আলোচনা করব এই চ্যাপ্টার থেকে আমাদের কি দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন আসতে পারে, যার প্রশ্ন মান থাকবে 5। তাহলে চলো দেরি না করে দেখে নি কি আছে কোয়েশ্চেন। প্রথম, পৃথিবীর আকৃতি সমতল নয়, প্রায় গোলাকার, যুক্তি সহ ব্যাখ্যা করো। কি বলবে যদি যুক্তি সহ ব্যাখ্যা করতে বলে? তখন আমাদের বলতে হবে দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে অন্য গ্রহের আকৃতি পর্যবেক্ষণ করতে হবে, যে অন্যান্য গ্রহের আকৃতি কেমন, আমাদের পৃথিবীর আকৃতি কেমন। পৃথিবীর ছায়া বলয়টা পর্যবেক্ষণ করতে হবে, দিগন্ত রেখা পর্যবেক্ষণ করতে হবে, সূর্যোদয় সূর্যাস্ত এই জিনিসটা পর্যবেক্ষণ করতে হবে। তার সাথে সাথে সমুদ্রগামী জাহাজ পর্যবেক্ষণ করতে হবে, ধ্রুবতারার অবস্থান, বেডফোর্ড খালের পরীক্ষা বা ম্যাগেলানের ভূপ্রদক্ষিণ মহাকাশ থেকে প্রেরিত আলোকচিত্র, এই সমস্ত কিছুর মাধ্যমেই আমরা প্রমাণিত করতে পারি যে পৃথিবীর আকৃতি সমতল নয়, প্রায় গোলাকার প্রকৃতির। পরের প্রশ্নে যাই। পৃথিবীর অভিগত গোলাকার আকৃতির সপক্ষে প্রমাণগুলো লেখো। কি কি প্রমাণ ছিল? যে ঘড়ির সময়ের পার্থক্য হতে পারে, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস এবং মেরু ব্যাসের মধ্যে পার্থক্য হতে পারে। আমি যদি পয়েন্টগুলো লিখি, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য, ঘড়ির কাঁটার বা ঘড়ির সময়ের পার্থক্য আমরা বলতে পারি। ঘড়ির সময়ের পার্থক্য, পৃথিবীর ব্যাসের পার্থক্য, মেরু এবং পৃথিবীর আবর্তন গতি, পৃথিবীর বস্তুর ওজনের পার্থক্য,
এই বিভিন্ন ধরনের সপক্ষে যুক্তির মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি যে পৃথিবী অবিগত গোলাকার আকৃতি। কেমন? চলো পরের প্রশ্ন কি আছে সেটা দেখে নিই। জিপিএস কি, এর ব্যবহার উল্লেখ করো। আমরা জিপিএস এর ফুল ফর্ম কি পড়েছিলাম? গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটা একটা কৃত্রিম উপগ্রহ নিয়ন্ত্রিত বিশ্বব্যাপী অবস্থান নির্ণায়ক একটা মাধ্যম, যার সাহায্যে আমরা কোনো স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ নির্ণয় করতে পারি, উচ্চতা পরিমাপ করতে পারি, কোনো স্থানের অবস্থান নির্ণয় করতে পারি। এর সাথে সাথে এই জিপিএস কিন্তু ব্যবহার করা হয় প্রতিরক্ষামূলক কাজে, জরিপ কাজে, ম্যাপ প্রস্তুত করার জন্য বা আবহাওয়া সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য, যানবাহন চলাচল সংক্রান্ত তথ্য জানার জন্য আমরা এই জিপিএস ব্যবহার করে থাকি, যার ফুল ফর্ম গ্লোবাল পজিশনিং সিস্টেম। তাহলে দেখো আজকের এই ক্লাসে গ্রহরূপে পৃথিবী, এই ক্লাসে আমরা কিন্তু অনেক কিছু কোয়েশ্চেন আলোচনা করে নিলাম। কি 2 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে, কি 3 মার্কস, 5 মার্কস, 1 মার্কসের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, ভিএসএকিউ, সমস্ত কিছু আলোচনা করে নিলাম। এরপর কি তোমাদের মনে হচ্ছে এর বাইরে আর কিছু পড়তে হবে? আমি তোমাদের সুস্মিতা ম্যাম গ্যারেন্টি দিচ্ছি আজকের এই ক্লাসের পর আর তোমাদের কিচ্ছু পড়তে হবে না, মানে বাইরে থেকে কোনো সহায়িকার তোমাদের আর প্রয়োজন পড়বে না। অবশেষে মানে সবশেষে তোমাদের সকলকে স্পেশাল থ্যাংক ইউ দিয়ে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। যদি এর পরেও তোমাদের কোনো ডাউট থেকে থাকে যে মনে হয় এই জিনিসটা ভালো করে পড়িয়ে দিলে ভালো হয়, তাহলে দেরি না করে ঝটপট করে ডাউনলোড করে ফেলো টিউটোপিয়া লাইভ অ্যাপ। সেখানে আমি থাকছি তোমাদের সাথে সরাসরি আলোচনা করার জন্য, জিওগ্রাফি মেন্টর সুস্মিতা ম্যাম। সেখানে প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে বোঝানো হবে উইথ নোটস, যেখানে তোমরা পেয়ে যাবে। তাই দেরি না করে চটপট করে ডাউনলোড করে ফেলো টিউটোপিয়া লাইভ অ্যাপ এবং আমাদের মক টেস্টগুলো দিতে একদমই ভুলো না। আর পরবর্তী ক্লাসে অবশ্যই আমি ফিরে আসবো ক্লাস 9-এর পরের চ্যাপ্টার নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনার সাথে খেলাধুলাও চালিয়ে যাও। টাটা।